আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে ইনসাইটস উইথ ওয়ালিদ চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং সকলের জন্য অনেক অনেক দোয়া রইল। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানানোর জন্য করব বলে ভাবছিলাম, কিন্তু দুটি খবর আপনাদেরকে একটু দিয়ে রাখতে চাই। প্রথম কথা হচ্ছে যে আফগানিস্তানে, আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আফগানিস্তানে এবং পাকিস্তানের মধ্যে, এই দুটি দেশের মধ্যে, দুটি মুসলিম প্রধান দেশের ভেতরে যে ভঙ্গুর যুদ্ধবিরতিটি রয়েছে, আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা জেনে থাকবেন। আমি এই যুদ্ধবিরতিটিকে ভঙ্গুর একটি যুদ্ধবিরতি বলেছিলাম, এবং আজকে ঠিক এই মুহূর্তে যখন ভিডিওটি করছি দর্শক শ্রোতা, তখন যুদ্ধবিরতিটি আর যুদ্ধবিরতি নেই। দুই পক্ষের ভিতরে ব্যাপক গোলাগুলি শুরু হয়ে গিয়েছে। পাকিস্তান থেকে আফগানিস্তানের ট্যাঙ্ক বরাবর অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নিক্ষেপ করা হয়েছে। আপনাদেরকে অবগত করার জন্য আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় ব্যাপক ধরনেরই আবার একটি গোলাগুলি, পাল্টা গোলাগুলি শুরু হয়ে গেছে, এবং দুই পাশের থেকেই কিন্তু একে অপরকে আল্লাহু আকবার স্লোগান দিয়ে এই সংঘর্ষ শুরু করে দিয়েছে। দর্শক শ্রোতা, আমরা আশা করি, দোয়া করি যে এই উভয় পক্ষই যেন খুব দ্রুত গতিতে যুদ্ধবিরতি নয় বরং স্থায়ী শান্তি চুক্তি, সমঝোতা, পরামর্শর ভিত্তিতে এবং ভ্রাতৃত্বের ভিত্তিতে সুসম্পর্ক গড়ে তুলতে পারে। এই ক্ষেত্রে দুঃখিত, এই ক্ষেত্রে সবচেয়ে আমি মনে করি যে পাকিস্তানের উচিত হবে আফগানিস্তানের সাথে শত্রুতাটিকে দীর্ঘমেয়াদী না করা। তার কারণ হচ্ছে, দর্শক শ্রোতা দেখুন, 54 বছর ধরে আঞ্চলিক যে সমস্যাটি রয়েছে ভারতবর্ষে, সেটি হচ্ছে ভারতবর্ষের মুসলমানদের একে অপরের সাথে যে একটি বিদ্বেষ রয়েছে। দেখুন, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে 54 বছর ধরেও কিন্তু ওই 71 সালে যে হত্যাকাণ্ড বা যে ঘটনাগুলো অপ্রীতিকর এবং খুবই নির্মম ঘটনাগুলো ঘটেছে, যেগুলো আসলেই একজন মুসলমানের কাছ থেকে আরেকজন মুসলমান এক্সপেক্ট করে না, এই ঘটনাগুলোর যাতে রিপিটেশন না হয়। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের মানুষের স্বার্থগুলো আসলে একই সুতোয় গাঁথা। তো সেদিক থেকে আশা করি যে আফগানিস্তান এবং পাকিস্তান, এই দুটি দেশ ভ্রাতৃঘাতী সংঘাতের অতি দ্রুত অবসান করে স্থায়ী শান্তি চুক্তি করবে, যাতে উভয় দেশ লাভবান হতে পারে। এবং আমি মনে করি যে তুরস্কের এই ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করার রয়েছে, কারণ আমি আমার আগের ভিডিওতে আবার বলেছি, আবারও বলছি দর্শক শ্রোতা, সৌদি আরব এবং কাতারের সৎ উদ্দেশ্য রয়েছে বলে আমি মনে করছি, এবং তাদের অর্থনৈতিকভাবে এই দুটি দেশ অত্যন্ত সমৃদ্ধ হলেও তাদের কূটনৈতিক অভিজ্ঞতার অভাবের কারণে তারা কিন্তু এইখানে যেটুকু রোল প্লে করার সেটুকু করবে, কিন্তু সেটি যথেষ্ট নাও হতে পারে। আরেকটি দিক হচ্ছে, দর্শক শ্রোতা, পাকিস্তান যদি কিছুটা মার্কিন যুক্তরাষ্ট্রের উস্কানিতে এই কাজে নেমে থাকে, আর আফগানিস্তান যদি কিছুটা ভারতের ইন্ধনে এই সংঘাতটি চালিয়ে যাওয়ার চেষ্টা করে, সেখানে ন্যাটোভুক্ত দেশ হিসেবে পাকিস্তানের উপর চাপ প্রয়োগ করতে পারবে তুরস্ক। এবং একই সাথে আফগানিস্তানে, আপনারা জানেন কিনা জানি না দর্শক শ্রোতা, আফগানিস্তানের প্রায় 35 থেকে 40% মানুষ তুর্কি ভাষাভাষী। সেখানে তুর্কির সফট পাওয়ার খুবই শক্তিশালী। কাজে আফগান সরকারকেও চাপ দিয়ে একটি স্থায়ী স্থিতিশীল পরিবেশ এই দুটি ভাতৃপ্রতিম রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠা করতে পারে দর্শক শ্রোতা। এবং এটি খুবই আসলে সোয়াবের কাজ। দুইটি মুসলিম দল যখন এভাবে ঝগড়া করে এদেরকে থামিয়ে দেওয়া। দর্শক শ্রোতা, এই যুদ্ধের ফিলোসফিক্যাল কিছু কারণ রয়েছে, সেগুলো আজকের ভিডিওতে আলোচনা করব না। আমার যে রাষ্ট্রচিন্তা ভিডিওটি, এটি একটি তথ্যবহুল ভিডিও হবে। আমি একটু ধীরে সুস্থে টাইম নিয়ে বানাচ্ছি, কারণ আমি একটা সিরিজ বানাবো দর্শক শ্রোতা। আশা করি আপনারা সকলে দেখবেন, আমার সাথে থাকবেন, অনুপ্রেরণা দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে প্রত্যেকটি ভিডিওতে আমার যে টেলিগ্রামের লিঙ্ক আছে সেটি শেয়ার করে দিব দর্শক শ্রোতা। কমেন্টসে অনেক ভাইয়েরা লিখেছেন যে আমার টেলিগ্রাম আছে কিনা। আমি টেলিগ্রামটি নতুন খুলেছি, টেলিগ্রামের লিঙ্কগুলো শেয়ার করব দর্শক শ্রোতা। দর্শক শ্রোতা,
আজকে বাংলাদেশে খুব অপ্রীতিকর আরেকটি ঘটনা ঘটেছে। আমাদের মিরপুরে একটি ফ্যাক্টরিতে অগ্নি দগ্ধ হয়ে অনেক দেশি ভাই বোনেরা হতাহত হয়েছেন, মারা গিয়েছেন। দর্শক শ্রোতা, আমরা তাদের সকলের রুহের জন্য মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারগুলোর জন্য সবরে জামিল যেন আল্লাহ তাদেরকে দান করেন, এই দোয়া করছি। দর্শক শ্রোতা, আজকের মূল কিছু সমরাস্ত্র এবং প্রতিরক্ষা শিল্প রিলেটেড কিছু ভিডিওতে চলে যাচ্ছি। দর্শক শ্রোতা, আজকে সকালবেলা তুরস্কের রকেটস অ্যান্ড কোম্পানির একটি ফ্লিট, অর্থাৎ সিপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দর্শক শ্রোতা, যেটি তুরস্কের স্টিল ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির দীর্ঘ পাল্লার সাব সিস্টেম, মিসাইল, রেডার সহ একটি ইউনিট তুরস্কের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শক শ্রোতা, এটির ভিডিওটি শেয়ার করলাম আপনাদের দেখার জন্য। আপনারা দেখছেন যে শহরের মাঝখান দিয়ে ফ্যাক্টরি থেকে বের হয়ে গাড়িবহরগুলো চলে যাচ্ছে, সেখানে সিপাই লেখা আছে। দর্শক শ্রোতা, আজ থেকে 8 বছর আগে কিন্তু তুরস্ক ব্যাপক পরিমাণে অবরোধের সম্মুখীন হয়, তুরস্কের লিরার খুব দ্রুত পতন হয়। যে কারণটিতে, সেই কারণটি হচ্ছে তুরস্ক তার নিরাপত্তা, বিশেষ করে আকাশ নিরাপত্তার জন্য রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছিল এবং সেটি তুরস্কে নিয়ে এসেছিল। এবং সেটি কিন্তু আসলে কিছুটা নেটো বা পশ্চিমা রাষ্ট্রগুলোর তুরস্কের প্রতি বা তুরস্কের প্রতিরক্ষা নীতির প্রতি উদাসীনতার কারণেই হয়েছিল। দর্শক শ্রোতা, কারণ তুরস্ক 2013 সাল থেকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বা ইউরোপের যেই দেশগুলো ইউরোস্যাম বলা হয়, ইউরোপের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি রয়েছে, সেটি এটির জন্য এই পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছে ধন্যা দিত। তো 2013 তারা কিন্তু বলেছে হ্যাঁ আমরা দিব, তোমরা টেন্ডার করো বা তোমরা কিভাবে নিবে, দামাদামি, এই যে অফিসিয়াল কাগজপত্র, অর্থাৎ ব্যুরোক্রেটিক একটি ধূম্রজালে তুরস্কে ফেলে দিয়ে 2016 সাল পর্যন্ত তারা অপেক্ষা করছিল। দর্শক শ্রোতা, 2016 সালে কি হয়েছে? 2016 সালের 16ই জুন, 16ই জুলাই, 15ই জুলাই এবং 16ই জুলাই এর যে রাতটি, এই রাত্রে একটি সেনা অভ্যুত্থান হয়েছে। সেই সেনা অভ্যুত্থানটি ব্যর্থ হয়েছে। দর্শক শ্রোতা, এবং রাষ্ট্রপতি এরদোয়ানকে হত্যা করা যায়নি বা পতন করানো যায়নি তার সরকারের। উল্টো জনগণ, যারা ভোট দিয়ে রাষ্ট্রপতি এরদোয়ানকে নির্বাচিত করেছিলেন, তারা জীবন বিপন্ন করে এরদোয়ান প্রশাসনটির পক্ষে এসে দাঁড়িয়েছিলেন, যার কারণে তুরস্কের সেনাবাহিনীর মধ্যে কিছু গোষ্ঠী, যারা আসলে বহির শত্রুর পিয়ন হিসেবে তুরস্কের ভিতরে কাজ করছিল, তাদের উদ্যোগে যে সেনা অভ্যুত্থানটি, এটি ব্যর্থ হয়ে যায়। এবং এরপরে তুরস্ক নিরাপত্তার প্রশ্নে আর কারো এই যে ডিলে করব না, এটা নিয়েন না আপনি, আমি তো আছি, আচ্ছা আমি দেখতেছি আপনার প্রতিবেশী হিসেবে, এই ধরনের কথাবার্তা না শুনে দর্শক শ্রোতা সরাসরি ওই অভ্যুত্থানের বিপক্ষে, অর্থাৎ তুরস্কের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে যে প্রতিবেশীগুলো ছিল, তার মধ্যে একটি ছিল রাশিয়া, এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইপ এরদোয়ানের যেহেতু একটি সম্পর্ক রয়েছে বন্ধুসুলভ, তিনি সেখান থেকে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি কিনে আনেন। তিনি অনেক, তুরস্কে কিন্তু অনেক সাংবাদিক, অনেক পণ্ডিত ব্যক্তি, অনেক নিরাপত্তা এক্সপার্ট, তারা কিন্তু বলেছিল যে না, এটা নেটোর সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা যাবে না, এটা করলে এই সমস্যা, এটা করলে আসলে কোনো সমস্যা না। দর্শক শ্রোতা, যারা করছিল, এই কথাগুলো বলছিল, তারা ফিফথ কলামিস্ট। ডেইলি সাবাতে এটির ব্যাপারে আমার একটি লেখা রয়েছে দর্শক শ্রোতা, যে এইটি তুরস্কের জন্য কেন প্রয়োজন। তুরস্কের জন্য এই কারণে প্রয়োজন, আপনার বাসার দেয়াল যত শক্তিশালী হোক, আপনার জানলা দরজা যত শক্তিশালী হোক দর্শক শ্রোতা, আপনার মাথার উপরে যদি ছাদ না থাকে, আপনার ঘরে চোর ঢুকবেই। কাজে তুরস্কের জন্য সেই সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল F-35 যুদ্ধ বিমানের চেয়ে। কারণ তুরস্কের তো যুদ্ধ বিমান রয়েছে, এর বাইরে তুরস্ক যুদ্ধ বিমানকে রিপ্লেস করতে পারে। যুদ্ধ বিমানের যে রোলগুলো রয়েছে, যে সামরিক রোলগুলো যুদ্ধ বিমান প্লে করে, সেগুলোর 70% এখন তুরস্ক ড্রোন দিয়ে করাচ্ছে। বিশেষ করে তুরস্কের এই আপনার আকাশ থেকে ভূমিতে আঘাত হানার জন্য যে বম্বিং করা প্রয়োজন হয় বা টার্গেটেড স্ট্রাইক করা প্রয়োজন হয় বা আপনার সিরিয়াল স্ট্রাইক করা প্রয়োজন হয়, এমনকি সিএড বা ডিএড অপারেশন, যেটি খুবই গুরুত্বপূর্ণ অপারেশন, একটু বলে নিচ্ছি দর্শক শ্রোতা, এটি হচ্ছে সাপ্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্স সিস্টেম, আরেকটি হচ্ছে
ডিস্ট্রাকশন অফ এনিমি এয়ার ডিফেন্স সিস্টেম। দর্শক শ্রোতা, এই দুটি অপারেশন খুব ঝুঁকিপূর্ণ, এগুলো তুরস্ক এখন ড্রোন দিয়ে করছে এবং সিরিয়াতে করেছে দর্শক শ্রোতা 2019 সালে, যেটি আপনারা দেখেছেন। তো দর্শক শ্রোতা, আপনাদের জন্য এই ভিডিওটি শেয়ার করলাম যে সিপ্যার এয়ার ডিফেন্স সিস্টেমটি, যেটি ইন্ডিজিনিয়াসলি অর্থাৎ তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে, নিজস্ব সফটওয়্যার, নিজস্ব ডিজাইন, নিজস্ব হার্ডওয়্যার, নিজস্ব ইঞ্জিন, নিজস্ব গাইডেন্স সিস্টেম, এই সবগুলোর সমন্বয়ে উৎপাদিত এই সিস্টেমটি এখন হুড়হুড় করে তুরস্কের সামরিক বাহিনীর হাতে সরবরাহ করছে। দর্শক শ্রোতা, তুরস্ক এর আগে 47টি ইউনিট এই স্টিল ডোমের অংশবিশেষ বা কম্পোনেন্ট তুরস্কের রাষ্ট্রপতি, তুরস্কের সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনীর হাতে তুলে দিয়েছে। আজকে আরেকটি সেট দিল, এটি হচ্ছে লং রেঞ্জ বা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কতটুকু রেঞ্জটা হচ্ছে দর্শক শ্রোতা 105 কিলোমিটার এবং অ্যালটিটিউড বা উচ্চতা হচ্ছে দর্শক শ্রোতা 25 কিলোমিটার, অর্থাৎ প্রায় 75,000 ফিটের 70,000 ফিটের মতো উচ্চতা এবং প্রায় 100 কিলোমিটার প্লাস বলা হচ্ছে। আমরা ধরে নিচ্ছি 125 থেকে 130 কিলোমিটার। তার কারণ হচ্ছে আমার একটি সোর্স দর্শক শ্রোতা, অর্থাৎ আমার ইউনিভার্সিটির বন্ধু, যিনি তুরস্কের, আপনারা জানেন আমি আসলে সাংবাদিকতার ছাত্র না, যদিও 13 বছর ধরে প্রফেশনাল জার্নালিজমের সাথে জড়িত। আমি মূলত ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে পড়াশোনা করেছি। তো আমার ক্লাসমেট আসলে তুরস্কের যেই কোম্পানিটি এই ক্ষেপণাস্ত্রগুলো বানিয়েছে, অর্থাৎ আসেলসান, যেটি ক্ষেপণাস্ত্রগুলো নয়, ইন্টিগ্রেশন সিস্টেমগুলো বানিয়েছে, রেডারগুলো বানিয়েছে এই স্টিল ডোমের বা সিপেরের, সেই কোম্পানিটিতে আমার একটি বন্ধু রয়েছে। তো তার সাথে কথা প্রসঙ্গে তাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে এটা কি, তো তিনি আমাকে বলেছিলেন যে এটার ক্যাপাসিটি হচ্ছে পেট্রিয়ট PAC-3 এক্সটেন্ডেড ভার্সন, যেটি আমেরিকা তার ভূখণ্ডকে প্রতিরক্ষার জন্য ব্যবহার করে। দর্শক শ্রোতা, সেই রেঞ্জের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর বাইরে দর্শক শ্রোতা, তুরস্কের চতুর্থ প্রজন্মের লাইট অ্যাটাক কিংবা ট্রেনিং যুদ্ধবিমান হুরজেটের সিরিয়াল প্রোডাকশন শুরুর পথে। তারা একে একে আপনাদের অবগতির জন্য এই ভিডিওটি শেয়ার করছি দর্শক শ্রোতা। হুরজেট কিন্তু একটি অ্যাডভান্স টেকনোলজি বিশিষ্ট ট্রেনিং এবং লাইট অ্যাটাক ফাইটার জেট। এটির দর্শক শ্রোতা, এটির যে সিমুলেশন রয়েছে, এটি ব্যবহার করার সৌভাগ্য আমার হয়েছে এবং আমি খুব অবাক হয়ে গেছি যে এইটি যদিও চতুর্থ বা 4.5 জেনারেশন ট্রেনিং ফাইটার জেট বলা হচ্ছে বা লাইট অ্যাটাক ফাইটার জেট বলা হচ্ছে, দর্শক শ্রোতা, এটি কিন্তু এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড অপারেশনে অংশগ্রহণ করতে পারে ট্রেনিংয়ের পাশাপাশি। এর বাইরে এটির একটি খুব চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে দর্শক শ্রোতা, এটির যে ককপিটটি খুব ডিজিটালাইজড এবং AI জেনারেটেড, এবং আগের যে পাইলটদের জন্য যে ডিসিশন মেকিংয়ের যে একটি রিস্ক থেকে যায়, অর্থাৎ আপনি ধরুন, আপনি পাইলট, আপনি ফ্লাই করছেন এবং হঠাৎ করে আপনি জ্যামিংয়ের সম্মুখীন হলেন এবং আপনি জ্যাম হয়ে গেল, আপনার রেডার কাজ করছে না, আপনার কমিউনিকেশন সিস্টেমটা জ্যাম হয়ে গিয়েছে। এমন সময় তারা হচ্ছে কিন্তু AI আপনাকে একেবারে এই ককপিটের ভেতরে মনে হবে যে আপনার জন্য একজন রয়েছে যে আপনাকে আসলে গাইড করে এই বিপদদের থেকে বের করে নিয়ে আসবে, এরকম একটি ব্যবস্থাপনা রয়েছে। আপনারা দেখছেন যে একটি হুরজেট ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হচ্ছে। দর্শক শ্রোতা, হুরজেট কিন্তু এই সপ্তাহে তার 300তম টেস্ট ফ্লাইট সাকসেসফুলি সম্পন্ন করেছে। দর্শক শ্রোতা, তার মানে এটি এখন সিরিয়াল প্রোডাকশনে যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যেই স্পেন 30টি হুরজেটের অর্ডার দিয়েছে তুরস্ককে। স্পেন একটি পশ্চিম ইউরোপের শিল্পোন্নত দেশ, কিন্তু দেখুন তুরস্ক আজকে স্পেনের কাছে আপনার উচ্চতর প্রযুক্তির যুদ্ধ বিমান বিক্রি করছে। দর্শক শ্রোতা, এরপরে আরেকটি ভালো খবর হলো, আজকে তুরস্কের এসএসবির একজন মুখপাত্র, এসএসবি হচ্ছে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি যেটি, তো এটির একজন মুখপাত্র বলেছেন তুরস্ক পাকিস্তানকে তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। দর্শক শ্রোতা, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে যে সম্পর্কটি, এই সম্পর্কটি আসলে 100 বছরের অধিক। হ্যাঁ, আপনারা প্রশ্ন করতে পারেন যে 100 বছর তো পাকিস্তানের বয়স না, কিন্তু কিভাবে? তুরস্কের লোকেরা মনে করে যে তুরস্কের স্বাধীনতা যুদ্ধে ভারতবর্ষের যারা মুসলমান ছিল তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
উদাহরণস্বরূপ আপনারা যারা হয়তো ইসমাইল হোসেন সিরাজি, যিনি একজন বাংলাদেশি লেখক ছিলেন, কিংবা আমাদের কাজী নজরুল ইসলামের কামাল পাশার কবিতাটি রয়েছে। অর্থাৎ তুরস্কের রাজনীতিতে বাংলাদেশের একটি সেই সময়কার বাংলাদেশিদের বেশ ইম্পর্টেন্ট ভূমিকা ছিল, পাকিস্তানিদেরও ছিল দর্শক শ্রোতা। এটিকে তুরস্করা আসলে খুব তুরস্কের জনগণ আসলে খুব সেলিব্রেট করে দর্শক শ্রোতা। এবং আরেকটি বিষয় হচ্ছে যুদ্ধে, বিগ্রহে, বিপদে আপদে যে কোনো সময় তুরস্ক পাকিস্তান তুরস্কের পাশে এসে খুব দ্রুত গতিতে দাঁড়ায়। আর প্রশ্নটা যদি নিরাপত্তাজনিত হয় দর্শক শ্রোতা, তাহলে তো কথাই নেই। অর্থাৎ তুরস্ক বলছে তুরস্কের যে হাইপারসনিক মিসাইল রয়েছে, এর মধ্যে একটি হাইপারসনিক মিসাইলের কথা আমি আপনাদেরকে বলেছি দর্শক শ্রোতা, টাইফুন 4। এটির একটি ভিডিও আপনাদের জন্য আমি অ্যাড করে দিচ্ছি। এই ক্ষেপণাস্ত্রটি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, অর্থাৎ শব্দের গতির চেয়ে 5 গুণ গতির অধিক গতিসম্পন্ন একটি ক্ষেপণাস্ত্র। আমার সোর্স অনুযায়ী এটি হচ্ছে 9 ম্যাক বা শব্দের গতিবেগের চেয়ে 9 গুণ বেশি গতিবিশিষ্ট দর্শক শ্রোতা। তো এই ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি পাকিস্তানকে সরবরাহ করতে তারা তুরস্ক প্রস্তুত রয়েছে। তো দর্শক শ্রোতা, আমরা জানি যে পাকিস্তান আসলে একটি অ্যাটমিক শক্তি, পারমাণবিক শক্তিতে শক্তিশালী হলেও পাকিস্তানের আসলে সুপারসনিক মিসাইল রয়েছে, যেটি আসলে শব্দের গতিবেগের ঊর্ধ্বে মুভ করতে পারে, কিন্তু 5 ম্যাক বা শব্দের গতিবেগের 5 গুণ বেগের চেয়ে একটু কম বেগ বা নিচের, মানে 1 ম্যাক টু 5 ম্যাক ইন বিটুইন। তো পাকিস্তান কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নেই এখনো পাকিস্তানের কাছে, কিন্তু তুরস্ক বলছে যে হাইপারসনিক প্রযুক্তি পাকিস্তানকে দিতে তুরস্ক প্রস্তুত রয়েছে। এর বাইরে পাকিস্তানেরও অনেক ইউনিক যুদ্ধ প্রযুক্তি রয়েছে দর্শক শ্রোতা। আমি জানি না, হয়তো পাকিস্তানের সাথে প্রযুক্তি বিনিময়ের একটি চুক্তিও করে ফেলতে পারে তুরস্ক। কি হবে সেটা ইনশাল্লাহ আমরা দেখব। আরেকটি খবর হচ্ছে দর্শক শ্রোতা, তুরস্ক তার মেইন ব্যাটেল ট্যাঙ্ক আলতাই, যেটি পশ্চিমাদের এই ধূম্রজালের কারণে, যেটির আসলে সিরিয়াল প্রোডাকশনে যাওয়ার কথা ছিল 2013-তে, 2015-তে, 2016-তে, 2019-এ, কিন্তু যেতে পারেনি। সর্বশেষ তুরস্ক কেন যেতে পারেনি? 1500 হর্স পাওয়ারের ইঞ্জিন প্রয়োজন ছিল তুরস্কের এই মেইন ব্যাটেল ট্যাঙ্কটি, আলতাই ট্যাঙ্কটিকে সাপোর্ট দেওয়ার জন্য দর্শক শ্রোতা। মোটর বা ইঞ্জিন দর্শক শ্রোতা কিন্তু একসাথে আসে না। মানে একা ইঞ্জিন দিয়ে আপনি কিছু করতে পারবেন না দর্শক শ্রোতা। ইঞ্জিন আনতে হবে, সেটাকে আবার ট্রান্সমিট করতে হবে। যেই ট্রান্সমিটার বা গিয়ার সিস্টেম যেটাকে আমরা বলি আমাদের সহজ ভাবে বোঝার জন্য, ট্যাঙ্কেরও গিয়ার রয়েছে দর্শক শ্রোতা। অর্থাৎ ইঞ্জিনে উৎপাদিত শক্তিটা চাকায় যে সঞ্চালিত করবে গিয়ারের মাধ্যমে, এটাকে বলা হয় ট্রান্সমিশন সিস্টেম। তো এই ইঞ্জিন এবং ট্রান্সমিশন সিস্টেম, এই দুটো সিস্টেমের একটি সমন্বয় হওয়া প্রয়োজন। এবং এই বিষয়টিতে প্রথমে হচ্ছে জার্মান, তারপর হচ্ছে ব্রিটেন, তারপর হচ্ছে ফ্রান্স, এরা সবাই হচ্ছে ওই যে তুরস্কের ক্ষেত্রে ধূম্রজাল। সর্বশেষ সাউথ কোরিয়া যখন তুরস্ককে দিতে আগ্রহ হলো, তখন মার্কিন যুক্তরাষ্ট্র সাউথ কোরিয়াকে বললো যে না, তুমি তো এটা তুরস্ককে দিতে পারবে না, তাহলে আমি তোমাকে ঝামেলা করব। তো সর্বশেষ সাউথ কোরিয়া থেকে কিছু ইঞ্জিন কিনা হলো, এবং সেই ইঞ্জিনের সাথে তুরস্কে নির্মিত ট্রান্সমিশন ইন্টিগ্রেট করা হলো অনেক কষ্টে। কিন্তু এরই মধ্যে তুরস্ক 1560 হর্স পাওয়ারের, এবং এটি এই শক্তিটিকে ট্রান্সমিট করতে পারে এমন একটি ট্রান্সমিটার তৈরি করেছে। এই পুরো পাওয়ার গ্রুপটাকে বলা হয়, অর্থাৎ ইঞ্জিন এবং ট্রান্সমিশনকে একসাথে পাওয়ার গ্রুপ বলা হয় একটি ভেহিকেলের বা একটি যানবাহনের, ট্যাঙ্কের ক্ষেত্রেও তাই। তো এই পাওয়ার গ্রুপটির নাম দিয়েছে বাতু পাওয়ার গ্রুপ, তুরস্কের এসএসবি। তো এই বাতু পাওয়ার গ্রুপ সকল পরীক্ষা, সকল সার্টিফিকেশন শেষ করেছে দর্শক শ্রোতা। এখন এই মাসের 28 তারিখ, অর্থাৎ অক্টোবর 28, তুরস্কের এসএসবি, তুরস্কের সেনাবাহিনীর কাছে দর্শক শ্রোতা প্রথম ব্যাচ আলতাই ট্যাঙ্ক, সিরিয়াল প্রোডাকশন থেকে বের হওয়া প্রথম ব্যাচ আলতাই ট্যাঙ্ক তুরস্কের সেনাবাহিনীর কাছে সরবরাহ করবে, হস্তান্তর করবে। দর্শক শ্রোতা, আলতাই ট্যাঙ্ক আসলে একটি লেটেস্ট প্রজন্ম ট্যাঙ্ক বা তৃতীয় প্রজন্ম ট্যাঙ্ক বা চতুর্থ প্রজন্ম ট্যাঙ্ক। তার কারণ হচ্ছে এই ট্যাঙ্কটিকে ধ্বংস করা খুব কঠিন কাজ, কারণ এটির প্যাসিভ এবং অ্যাক্টিভ 3 লেয়ার প্রোটেকশন সিস্টেম রয়েছে। অর্থাৎ প্যাসিভ প্রোটেকশন সিস্টেম বলতে আমি বুঝাচ্ছি দর্শক শ্রোতা রিঅ্যাক্টিভ শিল্ড। অর্থাৎ শিল্ডে যখন একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল আঘাত করবে, শিল্ডটি বিস্ফোরিত হবে এবং ওই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের যে চাপটি এবং ওই বিস্ফোরণের যে চাপটি একে অপরকে অমিট করে দিয়ে ট্যাঙ্কটিকে রক্ষা করবে। এর বাইরে দর্শক শ্রোতা, এটি হচ্ছে শেষ
লেয়ার অফ ডিফেন্স। এর আগে দর্শক শ্রোতা এই ট্যাঙ্কটিতে অ্যাক্টিভ ডিফেন্স হিসেবে আক্কর সিস্টেম ইন্টিগ্রেট করা, অর্থাৎ একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল যখন এই ট্যাঙ্কটির কাছে আসবে, অর্থাৎ ধরেন 100 মিটার দূরে বা 150 মিটার দূরে আসবে, তখন এই মিসাইলটি থেকে একটি ছোট কিন্তু খুব দ্রুত গতির ক্ষেপণাস্ত্র যে সেই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সামনে বিস্ফোরিত হবে এবং মিসাইলটিকে দেখা যাবে যে 100 মিটার দূরে ধ্বংস করে দিয়েছে। এটি যদি টপ অ্যাটাকওয়ালা অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল হয় তার জন্য প্রযোজ্য। এর বাইরে যেটি শোনা যাচ্ছে যে আপনারা জানেন তুরস্ক ইতিমধ্যে লেজার প্রযুক্তিতে অর্থাৎ লেজার প্রযুক্তির সামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য বেশ অগ্রগতি লাভ করেছে এবং এটি কমব্যাট প্রুভেন কিছু ঘটনাও ঘটেছে। আমার আগের ভিডিওগুলোতে এর বর্ণনা আছে দর্শক শ্রোতা। তো এটিতে একটি লেজার ওয়েপনও ডিপ্লয় করা হবে, যেটির কাজ হবে যে এই ট্যাঙ্কটিকে উদ্দেশ্য করে যদি কোনো মিসাইল বা যদি কোনো প্রজেক্টাইল, যে কোনো প্রজেক্টাইল, এটা অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল হতে পারে, এটা আরেকটা মিসাইল থেকে আসা একটা বিস্ফোরক প্রজেক্টাইল হতে পারে, এই প্রজেক্টাইলগুলোকে বাতাসে ধ্বংস করে দেওয়া, মানে এসে হিট করার আগে ধ্বংস করে দেওয়া। তো এই কারণে এই ট্যাঙ্কটির বিষয়ে এই ট্যাঙ্কটির একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্পেশালিটি দর্শক শ্রোতা আপনাদের জানার জন্য বলে রাখলাম। এর বাইরে দর্শক শ্রোতা, আজকে আপনারা দেখেছেন আমার গত ভিডিওটাতে অনেক বেশ কিছু ভাইরা কমেন্টস করেছেন যে আঙ্কা 3 এর ব্যাপারে তারা জানতে চান। দর্শক শ্রোতা, আঙ্কা 3 হচ্ছে আসলে একটি স্টেলথ আনম্যান্ড বা মানববিহীন যুদ্ধ বিমান, যেটির পেলোড হচ্ছে আপনার প্রায় 5 টনের মতো, 3 থেকে 5 টন বলা হচ্ছে। এটির বেশ কিছু প্রোটোটাইপ তৈরি করা হয়েছে এবং সাকসেসফুল ফ্লাইটও হয়েছে এবং এটি থেকে সাকসেসফুলি আপনার টার্গেটে হিট করার টেস্টও করা হয়েছে, যদিও এখনও এটির সিরিয়াল প্রোডাকশন শুরু হয়নি। তবে খুব দ্রুতই এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে আঙ্কা 3 সিরিয়াল প্রোডাকশন শুরু করবে। দর্শক শ্রোতা, আঙ্কা 3 কিন্তু তুরস্কের যে টিসিজি আনাদোলু ফ্ল্যাগশিপটি রয়েছে, অর্থাৎ ড্রোনবাহী রণতরী বা লাইট বিমানবাহী রণতরী বা LHD, আসলে এটার ক্লাস, কিন্তু তুরস্ক তো আসলে ডক্ট্রিন চেঞ্জ করে দিয়েছে। LHD হচ্ছে লাইট হেলিকপ্টার ডগ, কিন্তু এটিকে হচ্ছে একটি ড্রোন ক্যারিয়ারে পরিণত করেছে, যেটি বিশ্বের প্রথম ড্রোন ক্যারিয়ার। তো এটি থেকে আঙ্কা 3 উড্ডয়ন করতে পারে। আঙ্কা 3 নির্মাণ করছে তুরস্কের রাষ্ট্রীয় এরোস্পেস কোম্পানি টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং এটির সাথে একই সাথে সিস্টেমগুলো এবং সাব সিস্টেমগুলো ইন্টিগ্রেট করছে আসেলসান, এবং এটির যে অ্যামিউনিশনগুলো এটি ব্যবহার করবে, যার একটি ভিডিও আমি আমার আগের ভিডিওগুলোতে এটির বর্ণনা রয়েছে দর্শক শ্রোতা। তুরস্কের যে গাজাপ ওয়ারহেডটি, এই গাজাপ ওয়ারহেডটি ক্যারি করবে এরকম ক্ষেপণাস্ত্র অথবা গাইডেড বম্ব, এই আঙ্কা 3 ক্যারি করতে পারবে। আঙ্কা 3 আকাশ থেকে আকাশে যুদ্ধ করার ক্যাপাসিটি থাকবে না দর্শক শ্রোতা। এটি মূলত রাডারকে ফাঁকি দিয়ে দুশ্মনের সীমানার কাছাকাছি যেয়ে বোমা হামলা করে আসতে পারবে, এবং এটি কিন্তু মানববিহীন হওয়া সত্ত্বেও এই যে সাপ্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্স এবং ডিস্ট্রাকশন অফ এনিমি এয়ার ডিফেন্স, এই দুটি অপারেশনের জন্য এটিকে বিশেষ করে তৈরি করা হচ্ছে দর্শক শ্রোতা। এটি নিঃসন্দেহে তুরস্কের সামরিক ক্যাপাবিলিটিকে অত্যন্ত বাড়িয়ে দিবে। আপনি চিন্তা করেন তুরস্কের টিসিজি আনাদোলুতে যদি 10টি বা ধরেন 10টি না, আপনি 8টি, একটি হাফ স্কোয়াড্রন ধরতে পারেন, 8টি আঙ্কা 3 রয়েছে, 20টি বা 16টি TB3 বাইরাক্তার TB3 রয়েছে, এবং এর সাথে যদি আরও কিছু হুরজেট, যেটি মানববাহী যুদ্ধবিমান লাইট অ্যাটাক ফাইটার জেট বহন করা যায়, এবং আপনারা জানেন যে টিসিজি আনাদোলুতে 1000-এরও অধিক সৈন্য থাকতে পারে এবং এটির ভিতরে হসপিটালের ব্যবস্থা রয়েছে, এটির ভিতরে আপনার অ্যামফিবিয়াস অপারেশনের জন্য সকল প্রকার ক্যাপাবিলিটি রয়েছে। তো এটি কিন্তু আসলে একটি ভাসমান ক্যান্টনমেন্ট এবং এয়ারবেস। এটি তুরস্কের যে সামরিক শক্তি রয়েছে ওভারসিজে অথবা যে কোনো সাগরের ওই পারে, ধরেন ভূমধ্য সাগরের এই পাশ থেকে ওই পাশে, এখন এটা উত্তর থেকে দক্ষিণ পাশেও হতে পারে, পূর্ব থেকে পশ্চিম গ্রিসের দিকেও হতে পারে, যে কোনো জায়গায় পাওয়ার প্রজেকশনকে মারাত্মকভাবে বাড়িয়ে দিবে দর্শক শ্রোতা। আঙ্কা 3 ভিডিওটিও আমি আপনাদের দেখার জন্য দর্শক শ্রোতা অ্যাড করেছি, আপনারা অলরেডি দেখেছেন। তো এই আঙ্কা 3 এটির অ্যালটিচিউড বলা হচ্ছে 55,000 ফিট, কিন্তু আমি মনে করি এটি আরও বেশি অ্যালটিচিউডে উঠতে সক্ষম হবে। এটি TF
F6000, যেটি তুরস্কের লোকালি ম্যানুফ্যাকচার করা ইঞ্জিন রয়েছে, এই TF6000 ইঞ্জিন ব্যবহার করবে এবং এর বাইরে TF10000 ইঞ্জিনও ব্যবহার করতে পারে, যেহেতু উভয় তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে উৎপাদন করা ইঞ্জিনসমূহ। এটিতে দর্শক শ্রোতা আselsanের তৈরি করা এইসার রেডার লাগানোর কথা রয়েছে, মুরাত রাডারটি। এই এইসার রেডার আপনি জানেন, আর রেডারগুলোর সবচেয়ে আধুনিকতম হচ্ছে এইসার রেডার। এর বাইরে এটি তুরস্কের যে AWACS-গুলো রয়েছে, এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং কমান্ড কন্ট্রোল সিস্টেম, এই AWACS-গুলোর সাথে ইন্টিগ্রেটেড হয়ে কাজ করতে পারে। এর বাইরে দর্শক শ্রোতা কান ফাইটার জেটের সাথে ইন্টিগ্রেটেড হয়ে একই সাথে খিজল এলমা নামক মানববিহীন ফাইটার জেটটি এবং একই সাথে আঙ্কা 3 মানববিহীন যুদ্ধ বিমানটি ইন্টিগ্রেটেড হয়ে যুদ্ধ পরিচালনা করতে পারে দর্শক শ্রোতা। তো আমরা দেখছি যে দিনকে দিন ইন্টিগ্রেটেড ওয়ারফেয়ার হচ্ছে একটি একটি নতুন চ্যাপ্টার এই সামরিক শাস্ত্রে, যেটির একটি খুব চমৎকার উদাহরণ হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বিগত মে মাসে যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল দর্শক শ্রোতা, সেই যুদ্ধটি, এটিতে পাকিস্তান ইন্টিগ্রেশনটা খুব ভালোভাবে দেখাতে পেরেছে, অর্থাৎ তাদের AWACS-গুলোর সাথে তাদের ফাইটার জেটগুলো এবং ফাইটার জেটের সাথে ব্যবহৃত মিসাইলগুলোর যে সমন্বয়, এই সমন্বয় কিন্তু পাকিস্তানের চেয়ে 5 গুণ বড় শক্তি ভারতকে একেবারে যেটাকে বলে হচ্ছে তাক লাগিয়ে দিয়েছে, ভেবাচাকা খাইয়ে দিয়েছে এবং যুদ্ধে হচ্ছে তাদেরকে পরাস্ত করেছে। এই ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে এই সবগুলো তুরস্কের যতগুলো মানববিহীন বা মানববাহী যুদ্ধ বিমানগুলো, এগুলো সবগুলো রয়েছে। তুরস্কের এই ইন্টিগ্রেটেড ওয়ার সিস্টেমের উপরে আরেকটা ভিডিও করব দর্শক শ্রোতা। এখানে আপনারা জানেন এই প্রযুক্তিগুলো এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র নেটো রাষ্ট্রগুলোকে অ্যাক্সেস দিত, অর্থাৎ দর্শক শ্রোতা আপনি ধরেন ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু আপনি কিন্তু ফেসবুকের কোড চেঞ্জ করতে পারবেন না, এরকম আর কি। তো মার্কিন যুক্তরাষ্ট্রের যে লিঙ্ক 16, লিঙ্ক 11, লিঙ্ক 12 যে লিঙ্কগুলো ছিল, এই লিঙ্কের মাধ্যমে নেটোর যে রাষ্ট্রগুলো ছিল তারা অ্যাড হতে পারতো, যাতে করে নেটোর একটি জাহাজ যেটি ভূমধ্যসাগরে রয়েছে সেটি একই সাথে আটলান্টিক মহাসাগরে অবস্থিত আরেকটি দেশের নেটোভুক্ত আরেকটি দেশের আরেকটি জাহাজের সাথে, বা একটি AWACS ধরেন আপনার স্ক্যান্ডিনেভিয়াতে রয়েছে বাল্টিক সমুদ্রের উপরে, আরেকটি রয়েছে মনে করেন যে কৃষ্ণ সাগরের উপরে, এই যে অ্যাসেটগুলো নেটোর, এই সবগুলো মধ্যে ডেটা ট্রান্সফার এবং ইন্টিগ্রেশনের জন্য এই লিঙ্কগুলো ব্যবহৃত হয় এবং রিয়েল টাইম। তো এই সিস্টেমটি তুরস্ক নিজে নিজে করেছে দর্শক শ্রোতা। একটা ভিডিও এগুলোর উপরে পরবর্তীতে করব ইনশাল্লাহ। আজকে এতটুকু পর্যন্তই দর্শক শ্রোতা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করুন, আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করুন। ভিডিওগুলো দেখুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, সমালোচনা করুন, অনুপ্রেরণা দেন আমাকে, আমার সাথে থাকুন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করুন দর্শক শ্রোতা। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আশা করি আল্লাহ আপনাদের পরিবার পরিজন সকলের উপর বরকত দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফি আমানিল্লাহ।